হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তা আজকে আমাদের লাইভ ক্লাস যেটা শুরু হচ্ছে, সেই লাইভ ক্লাসটিতে আলোচনা করা হবে হচ্ছে শৈবাল ও ছত্রাক নিয়ে, যেটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়। এখন বায়োলজি ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের মধ্যে যে শৈবাল এবং ছত্রাক আছে দুইটা পার্ট, এবং দুইটা পার্ট থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং এমসিকিউতে কি কি জিনিস এসে থাকে, এই সবগুলা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা কারা কারা লাইভ ক্লাসটি দেখছো। আর তোমাদের কমেন্টে একটু পরে আমি আসছি, তার আগে দেখো আমি এখানে অনেকগুলো নাম লিখে রেখেছি। এই যে অনেকগুলো নাম লিখে রেখেছি, এই জিনিসগুলি হচ্ছে আমাদের আজকে শৈবাল সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে। যেমন হচ্ছে শৈবাল জিনিসটা আগে কি, প্রথমে এই জিনিসটা বুঝি। শৈবাল হচ্ছে যখন আমরা কোনো একটা স্যাঁতসেঁতে জায়গায় মাটির মধ্যে একটু সবুজ শ্যাওলার মতো অংশ দেখি, বা পুকুরের মধ্যে সুতার মতো সবুজ সবুজ কিছু অংশ দেখি ভেসে বেড়াচ্ছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে শ্যাওলা, এবং এই শ্যাওলা জিনিসটাই হচ্ছে শৈবাল। এবং এই শৈবালের মধ্যে আমরা এই যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো, কারণ এই প্রত্যেকটা জিনিস থেকে কতে বা ক্ষয়ের জন্য কোয়েশ্চেন আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। প্রথমে লেখা আছে হচ্ছে লিথোফাইট। এখন লিথোফাইট জিনিসটা কি সেই জিনিসটা বুঝি। যে লিথোফাইট হচ্ছে যে সকল শৈবাল পাথরের গায়ের উপরে জন্মাবে, তার মানে পাথরের গায়ের উপরে যে সকল শৈবালগুলো জন্মে থাকে, যে সকল শ্যাওলা আমরা দেখি, সেগুলো হচ্ছে আমাদের লিথোফাইট। এরপরে আছে হচ্ছে এপিফাইট এবং এন্ডোফাইট। এপিফাইট, এপি ওয়ার্ডটা দেখলেই মনে হয় যে কোনো কিছুর বাহিরের দিকে বা কোনো কিছুর ত্বকের মধ্যে। তো এপিফাইট জিনিসটা জন্মায় হচ্ছে যে কোনো কিছুর গায়ের মধ্যে, যে কোনো মনে করো পাতার গায়ের মধ্যে এপিফাইট জন্মাতে পারে। আর এন্ডোফাইট হচ্ছে যখন তোমার শৈবালটা কোনো একটা গাছের কাণ্ড বা পাতার ভেতরে জন্মাচ্ছে, তখন সেটাকে বলবো এন্ডোফাইট। এন্ডো মানে হচ্ছে ভেতরে। সো এই শৈবালটা জন্মাচ্ছে হচ্ছে অন্য কোনো একটা জীবের টিস্যুর ভেতরে, এই এন্ডোফাইট শৈবালটা জন্মাচ্ছে। তা আমি একটু কমেন্ট গুলো পড়তে থাকি, তোমরা যারা যারা দেখছো। আচ্ছা, এন্ডোফাইটের পর আছে হচ্ছে ফাইকোলজি। ফাইকোলজি এই ওয়ার্ডটা আমরা এর আগেও শুনেছি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে যখন আমরা পড়েছিলাম তখন। তো ফাইকোলজি জিনিসটা হচ্ছে যেই শাখার মধ্যে আমাদের শৈবাল নিয়ে গবেষণা করা হয়, শৈবাল নিয়ে কোনো কিছু কোনো পরীক্ষা করা হয়, গবেষণা করা হচ্ছে, শৈবাল সম্পর্কিত বিদ্যাটা যার যেই অংশের মধ্যে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফাইকোলজি। এটাকে অ্যালগোলজিও বলা হয়। তা আমি একটু কমেন্ট গুলো পড়ে যাই। আমাদের সাথে আছে হচ্ছে আয়শা আক্তার দেখছে, খাদিজা আব্বাসি দেখছে, তাজ আহমেদ, এমডি ইসমাইল খান, মুহাইমিনুল ইসলাম, মাজিদুল ইসলাম, মুস্তাফিজ এল উড রয়েছে ঝালকাঠি থেকে, আহমেদ রয়েছে, এরপর মেহরোজ শান্তা রয়েছে, সিফাতুল ইসলাম সিফাত রয়েছে, এরপর মাহি রয়েছে, এরপর আজিজুল আনন্দ রয়েছে। আচ্ছা, অনেকে দেখছি আমি জয়েন করছো, প্রায় 4। আচ্ছা, এখন দেখি এই কয়েকটা ওয়ার্ড সম্পর্কে বলে ফেলেছি। এরপর আসি থ্যালয়েড। থ্যালয়েড জিনিসটা আমরা শুধু এই চ্যাপ্টারে না আরো কয়েকটা জায়গাতে পাবো। থ্যালয়েড জিনিসটা কি? থ্যালয়েড হচ্ছে যখন আমরা কোনো কিছুকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না, তখন সেটার গঠনকে আমরা বলি হচ্ছে থ্যালয়েড ধরনের। যেমন মনে করো একটা আম গাছ, আম গাছের আমি মূল পাচ্ছি, কাণ্ড পাচ্ছি, পাতা পাচ্ছি, শাখা পাচ্ছি, কিন্তু একটা শৈবাল যেটা একটা সূত্রাকার শৈবাল, এটাকে তুমি ধরলে দেখবে হচ্ছে যে একটা লম্বা সুতার মতো। এটাতে কোনো মূল বা কাণ্ড বা পাতার অংশ, শাখা প্রশাখা এগুলো আলাদা করে তুমি বুঝতে পারছো না। এই ধরনের স্ট্রাকচারকে বা গঠনকে আমরা বলি হচ্ছে থ্যালয়েড বা থ্যালাস জাতীয় এই জিনিসটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এখন থ্যালয়েডের পর আছে হচ্ছে সিনোসাইটিক। সিনোসাইটিকটাও শৈবালের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন সিনোসাইটিক কথাটা শুধু যে শৈবালই পাবো তা না, আমরা ছত্রাকেও পাবো। শৈবাল এবং ছত্রাকের মধ্যে সিনোসাইটিক বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে যে আমার একটা কোষের মধ্যে যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, জিনিসটা দেখতে হবে কিরকম। মনে করো আমার শৈবালটা হওয়ার কথা ছিল এই ধরনের, খন্ড খন্ড অংশ থাকার কথা ছিল, এই 4টা হচ্ছে কোষ, কোষগুলো পাশাপাশি বসে একটা লম্বা সূত্রাকার শৈবাল হওয়ার কথা। কিন্তু কোনো কারণে আমার এই মাঝখানের প্রাচীরগুলো তৈরি হলো না, তখন আমার প্রত্যেকটা কোষের জন্য একটা করে নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা, এখানে একটা। আমার যখন এখানে কোনো প্রাচীরই নেই, তখন আমার এই পুরোটাকে দেখতে একটা আস্ত কোষের মতো মনে হবে, একটা কোষ মনে হবে, এবং সেই একটা
কোষের মধ্যে দেখো একের বেশি সংখ্যক নিউক্লিয়াস আছে, বহু কোষী হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস যুক্ত হয়ে যাচ্ছে, একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইট। এবং এই সিনোসাইটিক গঠন আমরা শৈবালে দেখতে পাই। শৈবালের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শৈবালগুলো সবসময় আমরা দেখি যে তাদের দেহের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে অবশ্যই সেটা হবে স্বভোজী এবং সালোক সংশ্লেষণকারী। তাহলে শৈবালের গঠন নিয়ে আমরা একটু মোটামুটি বুঝতে পারলাম। কি কি বুঝলাম? যে শৈবাল সবুজ রঙের হবে, শৈবাল সাধারণত সূত্রাকার ধরনের হয় বা থ্যালয়েড জাতীয় হয়, তার মানে তার দেহকে মূলকাণ্ড পাতায় আমরা বিভাজিত করতে পারছি না। এখন শৈবালের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? এই যে একটা লম্বা সূত্র, এটা মনে করো একটা শৈবাল। আমরা যদি ভাস্কুলার টিস্যুর কথা চিন্তা করি, জাইলেম ফ্লোয়েমের কথা চিন্তা করি, আমরা কি এরকম একটা লম্বা সূত্রাকারের জিনিসের মধ্যে কখনো ভাস্কুলার টিস্যু দেখতে পাবো? নিশ্চয়ই পাবো না, কারণ এখানে তো আসলে ওভাবে ভাস্কুলার টিস্যু তৈরি হওয়ার জায়গাটা নেই, স্পেস সে পাচ্ছে না। তার মানে হচ্ছে এখানেও আমরা কোনো প্রকারের ভাস্কুলার টিস্যু দেখতে পাবো না শৈবালের ক্ষেত্রে। শৈবালের ক্ষেত্রে আরো কিছু জিনিস হতে পারে, যেমন হচ্ছে তাদের কিছু রেণু তৈরি হয় বা স্পোর তৈরি হয়। যেই স্পোরগুলা তৈরি হবে সেটা সব সময় একটা কোষের ভেতর থেকে আসে। এই একটা কোষের ভেতর থেকে অনেকগুলো স্পোর তৈরি হবে, অনেকগুলো কোষ মিলে একটা স্পোর বা অনেকগুলো কোষ মিলে স্পোরের অংশটা, স্পোর তৈরি করার যে থলেটা, সেই থলেটা তৈরি করে না। একটা সিঙ্গেল কোষ থেকে আমি অনেকগুলো স্পোর পাবো। এটাও হচ্ছে শৈবালের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন শৈবালের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যের সাথে আমরা মিল পাই হচ্ছে একটা শৈবাল সম্পর্কে আমরা জানবো, সেই শৈবালটা হচ্ছে উলোথ্রিক্স। সেই উলোথ্রিক্সের গঠনটা যদি আমি এই বৈশিষ্ট্যের সাথে সাথে এখনই ব্যাখ্যা করে ফেলি, তাহলে উলোথ্রিক্সের ছবি যদি আমি আঁকি, তাহলে আমি দেখতে পাবো উলোথ্রিক্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, এরকম লম্বাটে ধরনের, লম্বাটে হচ্ছে, এবং তার কোষগুলো এরকম এক সারিতে সাজানো। আচ্ছা, এখন দেখো নিচের যে কোষটা, এই কোষটা লম্বা এবং দেখো অনেক বড়, আর বাকি কোষগুলোর মধ্যে একদম উপরের কোষটা এরকম একটু বাঁকানো বা ডোম আকৃতির আমি বলতে পারি। এখন এই উলোথ্রিক্সের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। উলোথ্রিক্সের একটা স্পেশাল বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্যটা? সেই বৈশিষ্ট্য হচ্ছে যে আমার এই যে নিচের যে কোষটা, প্রথম যে কোষটা নিচ থেকে আসলে আমি দেখতে পাচ্ছি, এই কোষটা হবে হচ্ছে স্বচ্ছ। এই কোষের মধ্যে আমি কোনো সবুজ রঞ্জক দেখতে পাবো না, তার মানে এখানে ক্লোরোপ্লাস্ট নাই, এবং একই সাথে এই কোষে নিউক্লিয়াস নাই। তাহলে আমার চিত্রটা হয়ে যাবে হচ্ছে এইরকম। তার মানে আমার প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস আছে এবং এইখানে নিউক্লিয়াস নাই এবং কোনো রঞ্জক পদার্থ নাই। এখন আমরা যে নিচের কোষটা আঁকলাম, এই কোষটার একটা নাম আছে, এই কোষটার নাম হচ্ছে হোল্ড ফাস্ট। এখন তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে হোল্ড ফাস্ট বিভাজিত হবে কি হবে না, মানে একটা সত্য মিথ্যা টাইপের প্রশ্ন। আমি প্রশ্নটা লিখে দিই এবং লেখার পরে আমি উলোথ্রিক্সের বাকি বৈশিষ্ট্যগুলো, গাঠনিক বৈশিষ্ট্যগুলো বলতে থাকবো। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে উলোথ্রিক্সের হোল্ড ফাস্ট বিভাজিত হবে, এটা সত্য নাকি মিথ্যা? তোমরা যারা দেখছো তারা আমাকে কমেন্টে টি অথবা এফ বা ট্রু, ফলস বা সত্য বা মিথ্যা এভাবে আমাকে অ্যান্সারটা এখনই কমেন্টে লিখে জানাতে পারো। আমি একটু পরে তোমাদের কমেন্টটা পড়বো। এখন দেখো এই যে হোল্ড ফাস্ট অংশটা, এই অংশটার কাজ কি? এই অংশটার কাজ হচ্ছে যে কোনো অবলম্বনকে ধরে রাখা। একটা শৈবাল যখন ছোট থাকে, যখন তার বয়স কম, একদম নতুন সে তৈরি হয়েছে, তখন সে যে কোনো একটা অবলম্বন আঁকড়ে ধরে তার রাখতেই হয়। তো সেই আঁকড়ে ধরে রাখার কাজটা সে করে হচ্ছে এই হোল্ড ফাস্টটা দিয়ে। এবং হোল্ড ফাস্টের পরে যতগুলা কোষ আছে, এই কোষগুলো থেকে পরবর্তীতে নতুন স্পোর তৈরি হতে পারবে, প্রয়োজন অনুসারে গ্যামেট তৈরি হতে পারবে, এই জিনিসগুলা তৈরি হওয়া সম্ভব। এবং যেহেতু উলোথ্রিক্সের বলেছি এই কোষটা ছাড়া বাকি সবগুলা কোষ সবুজ, তারা সালোক সংশ্লেষণ করতে পারে, তার মানে সেখানে অবশ্যই কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এবং তাদের ক্লোরোপ্লাস্টে কিরকম? ক্লোরোপ্লাস্টের শেপটা হচ্ছে অনেকটা এরকম। এই শেপটাকে যদি আমরা দেখি, এটা কিসের মতো দেখাচ্ছে? একটা বেল্টের মতো দেখাচ্ছে, বা একটা অর্ধেক রিং এর মতো দেখাচ্ছে, এরকম অর্ধেক রিং দেখাচ্ছে। তার মাঝখানে দেখা যায় যে তার নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের চারপাশ ঘিরে তার ক্লোরোপ্লাস্টটা থাকে। তাহলে এই শেপটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেল্ট আকৃতির
অথবা গার্ডেল শেপ, দুই ধরনের শেপ বললেই সঠিক। তো এমসিকিউতে এই জিনিসটা অনেক বেশি এসে থাকে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যে উলোথ্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট আছে তার আকৃতি কি ধরনের। আচ্ছা, তোমরা যারা মাত্র জয়েন করছো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, প্রশ্নটা এখানে লেখা আছে এবং অ্যান্সারটা দিতে হবে হচ্ছে এটা এই বাক্যটা সত্য নাকি মিথ্যা, এইভাবে করে অ্যান্সার দিতে হবে। আমি একটু পরে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পড়ছি। আচ্ছা, এখন উলোথ্রিক্সের বা শৈবালের দেহের মধ্যে কোষগুলোতে আর কি থাকবে? অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, নয়তো সে তো সজীব কোষ হবে না। সেই সাথে তার মধ্যে ছোট কোষ গহ্বর থাকতে পারে, তার দেহের মধ্যে পাইরিনয়েড থাকতে পারে। এখন পাইরিনয়েড জিনিসটা কি? পাইরিনয়েড জিনিসটা হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ এবং এই যে প্রোটিন জাতীয় পদার্থটা তার সাথে অনেক সময় স্টার্চ যুক্ত থাকে এবং এর কাজটা কি? এর কাজটা হচ্ছে পানির মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু কম দ্রবীভূত থাকতেই পারে। তো এই পাইরিনয়েডটা সবসময় করে কি কার্বন ডাই অক্সাইডটাকে কন্টিনিউয়াসলি যেখানে সালোক সংশ্লেষণ হবে সেই জায়গাটাতে সাপ্লাই করার কাজটা করতে থাকে। সে হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে সব জায়গা থেকে জমা করতে থাকে। তো এটা হচ্ছে মেইনলি পাইরিনয়েডের কাজ এবং পাইরিনয়েডটা থাকবে কোথায়? ক্লোরোপ্লাস্টের সাথে এই জিনিসটা থাকবে। এটা হচ্ছে উলোথ্রিক্সের কোষের একটা স্পেশাল বৈশিষ্ট্য এবং একটা স্পেশাল জিনিস। আমি একটু কমেন্ট সেকশনটাতে চলে যাই। আচ্ছা, কমেন্টের মধ্যে আমি অনেককেই দেখছি অ্যান্সার দিয়েছো, যেমন আচ্ছা আরএইচ কনক বলেছে হচ্ছে ফলস, উলোথ্রিক্সের হোল্ড ফাস্ট বিভাজিত হবে না। আচ্ছা, এরপরে মোস্তফা জামান তাওফিক বলছে যে হবে না। তারপর আহমেদ সাকিব বলেছে হচ্ছে হবে, উলোথ্রিক্সের হোল্ড ফাস্ট বিভাজিত হবে, সে বলছে ওকে। সালমা আলমগীর, রুবাইয়া, এরপর ওয়ালিদ, মোহাম্মদ ইরফান, সানজাদা আফরিন, মাহি, জাহাঙ্গীর আলম, তারপর আয়শা আক্তার, শাহরাজ আদম, তারপর আজিজুল আনন্দ, সবাই বলছে হবে না, মানে এই বাক্যটাকে ভুল বলছে, তারা ফলস বলছে। আচ্ছা, অনেকেই ফলস দিয়েছো, আমি খুব অল্প কয়জনকে দেখেছি হচ্ছে বিভাজিত হবে বলতে। আচ্ছা, এখন যে প্রশ্নটা আমি করেছিলাম এই প্রশ্নটার সাথে সাথে কিন্তু আরো একটা প্রশ্ন এসে পড়ে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে যে উলোথ্রিক্সের হোল্ড ফাস্ট যদি বিভাজিত না হয় এটা কেন হয় না, কারণটা কি? তো তোমরা যারা ফলস অ্যান্সার দিয়েছিলে তোমাদের সবার উত্তর সঠিক, কারণ উলোথ্রিক্সের হোল্ড ফাস্ট বিভাজিত হবে না। মেইন কারণ হচ্ছে এটার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, যেহেতু নিউক্লিয়াস নেই সো এই জিনিসটা কখনো বিভাজিত হচ্ছে না। এই কোষটা সবসময় একই রকম থাকবে এবং স্বচ্ছ ধরনের একটা কোষ হবে, এটার মধ্যে সাইটোপ্লাজম থাকবে কিন্তু নিউক্লিয়াস নেই। আচ্ছা, উলোথ্রিক্সের গঠন বলছিলাম এবং এই গঠনের মধ্যে আমরা তার কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে বলেছি এবং সাইটোপ্লাজমের মধ্যে পাইরিনয়েড থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, এখানে ছোট কোষ গহ্বর থাকতে পারে খাবার সঞ্চয় করে রাখার জন্য, তারপরে হচ্ছে এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে। তো এই সব জিনিসগুলা তাদের মধ্যে থাকবে এবং তাদের নিউক্লিয়াসটা কি রকম হবে? নিউক্লিয়াসটা হবে হচ্ছে সুকেন্দ্রিক ধরনের। তাহলে আমরা উলোথ্রিক্স এবং শৈবালের গঠন জানতে জানতে আমরা উলোথ্রিক্সের গঠনটাও জেনে গেলাম। এখন দেখো এইখানে আমি আরো কয়েকটা কথা কিন্তু লিখে রেখেছি, যেমন হচ্ছে পাইরোফাইটা, ফিওফাইটা, রডোফাইটা এবং ক্লোরোফাইটা, এগুলা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই যে পাইরোফাইটা, ফিওফাইটা এই জিনিসগুলা থেকে এমসিকিউ তে কিভাবে আসে? আসে হচ্ছে প্রশ্নটা এভাবে করে যে ক্লোরোফাইটা কোন ধরনের শৈবালকে বলা হয়ে থাকে। এখন দেখো ক্লোরো এই ওয়ার্ডটা কার সাথে মিলছে? ক্লোরোপ্লাস্টের সাথে মিলছে। আর ক্লোরোপ্লাস্ট মনে করলেই আমাদের মনে পড়ে এটা হচ্ছে সবুজ রঙের, তার মানে হচ্ছে ক্লোরোফাইটা জিনিসটা সবুজ রঙের হবে, এই শৈবালগুলো হবে সবুজ রঙের। তাহলে সবুজ শৈবালগুলো হচ্ছে আমাদের ক্লোরোফাইটা। এরপর আছে হচ্ছে রডোফাইটা, রডোফাইটার কালার হবে হচ্ছে লাল, এগুলো হচ্ছে লোহিত শৈবাল। এরপরে আছে হচ্ছে ফিওফাইটা, ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল। এখন আমরা যেই জিনিসটাতে বেশি ইম্পর্টেন্স দিব সেটা হচ্ছে আমাদের এই পাইরোফাইটা। কেন? কারণ পাইরোফাইটা আর রডোফাইটার মধ্যে তুমি কনফিউজড হয়ে যাবে, কারণ পাইরোফাইটাকে বলা হয় হচ্ছে অগ্নি শৈবাল, সেটাও দেখতে লাল ধরনের, আর রডোফাইটা হচ্ছে লাল রঙের, সো এটা লোহিত শৈবাল। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখন দেখো পাইরোফাইটাকে আমরা বলছি হচ্ছে অগ্নি শৈবাল। আচ্ছা, অগ্নি শৈবাল বলার মানে হচ্ছে সে নিশ্চয়ই আগুনের মতো জ্বলে বা তার কালারটা ওরকম দেখায়,
কথাটা আসলেই ঠিক যে তাকে দেখলে হঠাৎ করে মনে হয় যে সেখানে আগুন জ্বলছে। বিভিন্ন সমুদ্রের পাড়ে যখন ঢেউ আসে তখন ঢেউটাকে জ্বলতে দেখা যায়, একদম লাল আগুনের শিখার মতো দেখা যায়, এবং দেখা গেছে যে সেইখানে এই পাইরোফাইটা ধরনের শৈবালগুলো আছে। এখন কারণ কি এই জিনিসটা এইভাবে জ্বলার কারণ কি? আমরা যদি একটু জোনাকি পোকার কথা চিন্তা করি, জোনাকি পোকাও কিন্তু দেখা যায় যে তার বডির একটা পোর্শন অন্ধকারে জ্বলছে। যখনই উঠছে সে, আমরা দেখছি যে সুন্দর একটা আলো দিচ্ছে। এখন সে তো আলো দেওয়ার কথা না, ঠিক একইভাবে ওরও তো আলো দেওয়ার কথা না, কিন্তু দুইজনের ঘটনাটা আসলে সেমই। এর বডিতে থাকে হচ্ছে লুসিফেরিন, এবং এই লুসিফেরিন বাতাসের সংস্পর্শে আসে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখনই আগুন জ্বলে ওঠার মতো একটা আলো সে বিচ্ছুরণ করে থাকে। সেই আলোটাকে আমরা দেখি এবং দেখে মনে হয় যে সেখানে আগুন জ্বলছে, পানির মধ্যে আগুন জ্বলছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অগ্নি শৈবাল। এবং এই জিনিসটাকে আরো একটা সুন্দর নাম বলা হয় এই ঘটনাটাকে, এটাকে বলা হয় হচ্ছে বায়ো লুমিনিসেন্স। বানানটা একটু খেয়াল করে দেখে নিতে পারো। বায়োলুমিনেসেন্স যেই জিনিসটা, এটাই হচ্ছে মূল কারণ অগ্নি শৈবাল জল জল করে ওঠার। কেন এটা আগুনের মতো জ্বলছে? এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে হচ্ছে যে অগ্নি শৈবালকে কেন আমরা বায়োলুমিনিসেন্স বলছি, বা বায়োলুমিনিসেন্স বলতে আমরা কি বুঝি, অথবা অগ্নি শৈবাল কিভাবে জল করছে, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। এই জন্য পাইরোফাইটা জিনিসটা আমাদের 2 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য বা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই চার ধরনের শৈবাল সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আসি হচ্ছে এই যে উলোথ্রিক্স সম্পর্কে বলছিলাম, এই উলোথ্রিক্সের জনন প্রক্রিয়া কিভাবে হয়, তার গঠন সম্পর্কে জানলাম, তার কোষ সম্পর্কে জানলাম, উলোথ্রিক্স কিভাবে বংশ বিস্তার করে। এখন উলোথ্রিক্স যেহেতু শৈবাল, নর্মালি শৈবাল যেভাবে বংশ বিস্তার করে উলোথ্রিক্সেরও সেরকম সিস্টেম রয়েছে। এখন নর্মালি শৈবাল কিভাবে বংশ বিস্তার করে সেটা একটু আমরা যদি একটু শুনি। কি কি ধরনের হতে পারে? এক হতে পারে হচ্ছে অঙ্গজ জনন। তো এই জিনিসটাতে যাওয়ার আগে তোমাদের জন্য আমার আরো একটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে স্পোর তৈরি হওয়া বা রেণু তৈরি হওয়া কি ধরনের জনন? আচ্ছা, স্পোর বা রেণু তৈরি হওয়া কি ধরনের জনন প্রক্রিয়া? জনন প্রক্রিয়া কি কি আছে? একটা আছে হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, একটা আছে হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, আর একটা হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। তো তোমরা কোশ্চেনটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিতে থাকো, আমি একটু পরে তোমাদের কমেন্টগুলো পড়ছি। ততক্ষণে আমি বলতে থাকি যে বাকি যে জনন প্রক্রিয়াগুলো আছে যে কোনো শৈবালের ক্ষেত্রে সেগুলো কিভাবে ঘটে থাকে। আচ্ছা দেখো, অঙ্গজ জনন প্রক্রিয়াটা খুব সহজভাবে বুঝতে পারছি যে তার দেহের কোনো একটা অংশ যদি আলাদা হয়ে যায় তখন, বা খণ্ডিত হয়ে যায়, তখন সেটা থেকে নতুন একটা শৈবাল তৈরি হওয়া সম্ভব। যেমন হচ্ছে খুব সাধারণভাবে যদি এককোষী একটা শৈবাল হয়, সে খুব ইজিলি 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, দ্বিবিভাজন। সে 2 ভাগে বিভক্ত হয়ে 2টা কোষ তৈরি করতে পারে, এবং এই 2টা কোষই হচ্ছে শৈবাল হিসেবে কাজ করতে পারবে, পূর্ণাঙ্গ শৈবাল হিসেবে কাজ করতে পারবে পরিণত হয়ে গেলে। আরেকটা উপায় কি খণ্ডায়ন। খণ্ডায়নটা কখন হয়? মনে করো এই উলোথ্রিক্সের এতটুকু অংশ কোনো কারণে ভেঙে গেল। এই যে ভেঙে গেল অংশটা, তখন এই অংশটা আলাদা হয়ে নতুন একটা পূর্ণাঙ্গ উলোথ্রিক্সে পরিণত হবে। সে আবার কোষ বিভাজন করে ঠিক সেম এরকম একটা উলোথ্রিক্সে পরিণত হবে। এই ঘটনাটাকে বলে হচ্ছে খণ্ডায়ন। তার মানে শৈবাল জিনিসটার নিজস্ব বিভাজন পদ্ধতিও আছে, ঠিক একইভাবে কোনো কারণে মনে করো কোনো ধারালো কিছু তার গায়ে লাগার কারণে সে খণ্ডিত হয়ে গেল, তখনও কিন্তু সে বেঁচে থাকবে, সে কিন্তু মরে যাবে না বা নষ্ট হয়ে যাচ্ছে না সম্পূর্ণভাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে তার টিউবার তৈরি হতে পারে। এখন টিউবার তৈরি হওয়া জিনিসটা কোথায় ঘটতে পারে সেটা আমরা বুঝি হচ্ছে, যেমন গোলালু হচ্ছে এক ধরনের টিউবার। হচ্ছে তৈরি হয় সবসময় যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে মাটির নিচের অংশ। এখন আমরা আগেই বলেছি যে শৈবালের কোনো মূল, কাণ্ড, পাতা আলাদা আলাদা অংশ নেই, তাহলে টিউবারটা কোথায় তৈরি হবে?
এই টিউবারটা যেই শৈবালটাতে তৈরি হতে পারে সেই শৈবালটা একটু অন্যরকম ধরনের, তার আকৃতি দেখতেই হচ্ছে এরকম, তার চেহারাই হচ্ছে এই ধরনের, দেখলে মনে হয় তার মধ্যপর্ব আছে, পাতা আছে এবং মাটির সাথে আটকানোর মতো তার মূলের মতো অংশ আছে, দেখলে মনে হয়। তার এই যে নিচের অংশটা, এইখানে ছোট টিউবার তৈরি হতে পারে। এই ছোট টিউবারটা থেকে পরবর্তীতে টিউবারটা যদি আলগা হয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে এরকম নতুন একটা শৈবাল। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। কোশ্চেনটা ছিল স্পোর তৈরি হওয়া কি ধরনের জনন প্রক্রিয়া। আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছো এবং আমি অনেকের উত্তরই দেখতে পাচ্ছি হচ্ছে একদম সঠিক, যেমন তানিয়া সুলতানা, আজিজুল আনন্দ, তারপর সানজানা আফরিন, ওয়ালিদ, আয়শা আক্তার, রুদ্র সরকার, সামিয়া নওশিন বাশার, তারপর শহীদ আহমেদ, মুস্তাফিজ, ফাইজুল আহমেদ, সাকিব, আরিজ কনক, পিয়ারুন নাহার, তোমরা সবাই বলছো হচ্ছে অযৌন জনন। তো এখানে আমি কাউকে ভুল উত্তর এখনো দিতে দেখি নাই, সবাই সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, সবাই দিয়েছো। শান্ত ইসলাম, তাওফিক, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তো সবার অ্যান্সার সঠিক হয়েছে যে স্পোর তৈরি হওয়াটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। অযৌন জনন প্রক্রিয়াতে স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে স্পোর বের হয়ে আসবে যে কোনো শৈবালের ক্ষেত্রে। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। অঙ্গজ জননে আমরা কি কি দেখলাম? দ্বিবিভাজন দেখলাম, খণ্ডায়ন দেখলাম এবং সবশেষে দেখলাম হচ্ছে তার টিউবার তৈরি হয়, এমনকি তার কুড়ি বা বাড তৈরি হতে পারে। বাডিংটা কিভাবে হতে পারে? আমরা নর্মালি ইস্টের ক্ষেত্রে যেরকম বাডিং দেখেছি বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম বাডিং দেখেছি, ঠিক একই রকম উপায়ে একটা কোষের ভেতর থেকে একটা ছোট অংশ বের হয়ে যেতে পারে, এরকম একটা কুড়ির মতো অংশ বের হয়ে যেতে, এই কুড়িটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে পরবর্তীতে এই মাতৃকোষ থেকে আলাদা হয়ে যাবে এবং মাতৃকোষের নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হবে, একটা অংশকে সেই কুড়ির ভেতরে দিয়ে দিবে, আরেকটা অংশকে সে নিজের কাছে রাখবে এবং আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে তার বাডিং প্রক্রিয়া বা কুড়ি তৈরির প্রক্রিয়া এবং এটা থেকে পরবর্তীতে বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ শৈবাল তৈরি হওয়া সম্ভব। আচ্ছা, এটা গেল হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া। অঙ্গজের পরে আরেকটা আছে হচ্ছে তার অযৌন জনন প্রক্রিয়া এবং অযৌন জনন প্রক্রিয়াটাই হচ্ছে স্পোর তৈরি করা। এখন এই স্পোর যেই অংশটা থেকে তৈরি হয়, যেই কোষটা থেকে তৈরি হবে বা যেই থলে থেকে আসবে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, তার মানে স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে আমরা স্পোর পাই। ওকে, এখন স্পোরের সাথে অনেক ধরনের স্পোর হতে পারে এবং প্রত্যেকটা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। যেমন হচ্ছে একটা হতে পারে হচ্ছে সচল রেণু বা স্পোর, রেণু ইংলিশে হচ্ছে স্পোর। আরেকটা হতে পারে হচ্ছে অচল রেণু বা স্পোর। দুই ধরনের নরমালি স্পোর হতে পারে, একটা সচল একটা অচল। এখন সচল কখন? যখন আমার স্পোরের বডির মধ্যে ফ্লাজেলা যুক্ত যখন হবে তখন সেটাকে বলবো হচ্ছে সচল রেণু। ফ্লাজেলা জিনিসটা কি? এটা যদি আমার শৈবালের কোষটা হয়, তার দেহ থেকে একটা এরকম লেজার মতো অংশ দেখতে পারবো, একটা হতে পারে, দুইটা হতে পারে, বহু ফ্লাজেলা বিশিষ্ট সে হতে পারে এবং এগুলার সাহায্যে সে পানির মধ্যে সাঁতার কাটবে, কারণ সাধারণত শৈবাল স্যাঁতসেঁতে জায়গায় বা পানির মধ্যেই থাকে, সো সে ইজিলি ওই লিকুইডের মধ্যে সাঁতার কাটতে পারে ফ্লাজেলা গুলা দিয়ে। এটা হচ্ছে আমার সচল রেণু। আরেক ধরনের রেণু আছে যেটা হচ্ছে আমার অচল রেণু। অচল রেণুর মধ্যে এই ফ্লাজেলা গুলো থাকবে না, সে জাস্ট নিজে পানির স্রোতের সাথে যতটুকু ভাসতে পারে ততটুকুই সে ভাসবে, ততটুকু দূরত্ব সে অতিক্রম করতে পারবে, খুব বেশি দূরত্ব নিজে নিজে অতিক্রম সে করতে পারবে না। এখন এই যে সচল রেণু, এটাকেই বলা হয় হচ্ছে জুস্পোর। তো এই নামটা আমরা সবসময় মনে রাখবো, জুস্পোর হচ্ছে সচল রেণু। আর যেটা হচ্ছে অচল রেণু, সেটাকে বলে হচ্ছে অ্যাপ্লানোস্পোর। সো এটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। আচ্ছা, এখন এই যে রেণুগুলো আছে, এই রেণুর মধ্যে এক ধরনের রেণু আসতেই পারে যাদের প্রাচীরটা অনেক মোটা হবে এবং যারা কোনো একটা প্রতিকূল পরিবেশে চুপচাপ বসে থাকবে, তারা কোনো নড়াচড়া করবে না, নিজের মতো জাস্ট বসে থাকবে, নিজেরা তাদের সঞ্চিত খাদ্য দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। যদি এরকম হয় যে কোনো প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোরটা পুরো প্রাচীর বিশিষ্ট হয়ে গিয়েছে,
সাধারণভাবে হয়তো স্পোরটা থাকার কথা ছিল এরকম, কিন্তু যখন সে খাবার পাচ্ছে না বা অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেল বা কোনো একটা কারণে পানির পরিবেশ ভালো নেই, তখন দেখা গেল তার চারপাশে এরকম একটা পুরো প্রাচীর তৈরি করে ফেললো। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে হিপনোস্পোর, বা সেটাকে আমরা রেস্টিং স্পোরও বলতে পারি। কারণ এই জিনিসটা সে কখন তৈরি করছে? প্রতিকূল পরিবেশটাকে কাটানোর জন্য। সেই সময়টাতে সে বিশ্রাম নিয়ে বসে আছে, সেই সময় সে নড়াচড়া করছে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বললাম? একটা বললাম হচ্ছে হিপনোস্পোর। ওকে, এখন আরো এক ধরনের জিনিস তৈরি হতে পারে, এবং সেটা হচ্ছে অ্যাকাইনিটি। অ্যাকাইনিটি আর অ্যাটলানোস্পোরের মধ্যে একটু কনফিউজড হয়ে যায় অনেকেই। তো অ্যাকাইনিটি জিনিসটা হচ্ছে যখন আমার কোনো একটা শৈবাল, মনে করো এটা একটা সূত্রক, এই সূত্রকের এই কোষটা থেকে আমার নতুন স্পোর আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে পরিবেশটা ভালো নেই, পানির স্বল্পতা দেখা যাচ্ছে, খাদ্যের স্বল্পতা দেখা যাচ্ছে, তখন কি করবে? তখন এই কোষটা বিভাজিত হবে না, তখন সে নিজের প্রোটোপ্লাস্টে খাবার সঞ্চয় করা শুরু করবে, প্রোটোপ্লাস্টের পরিমাণ সে বাড়ানো শুরু করবে, আয়তন বাড়ানো শুরু করবে, এবং তারপরে পুরো কোষটার চারপাশে সে পুরো একটা প্রাচীর তৈরি করে ফেলবে। সে স্পোরে বিভাজিত না হয়ে পুরো একটা কোষকেই, যেটা স্পোরাঞ্জিয়াম ছিল, পুরো স্পোরাঞ্জিয়ামটাকে সে পুরো প্রাচীর দিয়ে আটকে রাখবে। এই যে পুরো প্রাচীর বেষ্টিত সে করে ফেললো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাকাইনিটি। এটা হচ্ছে আমাদের অ্যাকাইনিটি। এখানে প্রোটোপ্লাস্ট থাকবে, এখানেও আমার প্রোটোপ্লাস্ট থাকবে, এখানেও প্রোটোপ্লাস্ট থাকবে, কিন্তু আমার এটা থেকে তৈরি হওয়ার কথা ছিল হচ্ছে স্পোর, যেটা সে প্রতিকূল পরিবেশে আসার কারণে প্রথমে তৈরি করে ফেলছে না, পুরো প্রোটোপ্লাস্টটাকে পুরো একটা প্রাচীর দিয়ে সে আটকে দিচ্ছে। এটা হচ্ছে অ্যাকাইনিটি। আচ্ছা, অ্যাকাইনিটির পরে আমরা এখন আসি হচ্ছে উলোথ্রিক্স তাহলে কিভাবে তার জনন প্রক্রিয়াটা সম্পন্ন করে। উলোথ্রিক্সের দুটা জনন প্রক্রিয়া সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। একটা হচ্ছে তার অযৌন জনন প্রক্রিয়া, যেখানে সে নর্মালি স্পোর তৈরি করে, আর একটা হচ্ছে তার যৌন জনন প্রক্রিয়া, যেখানে সে গ্যামেট তৈরি করবে এবং পরবর্তীতে সেই গ্যামেট থেকে নতুন শৈবাল তৈরি হবে। আচ্ছা, এখন দেখি তার অযৌন জনন প্রক্রিয়াটার মধ্যে কি কি ঘটছে। অযৌন জনন প্রক্রিয়ার জন্য অবশ্যই আমার স্পোরাঞ্জিয়াম লাগবে। তো মনে করো এটা হচ্ছে আমার উলোথ্রিক্স, এটা হোল্ড ফাস্ট, এবং মনে করো এই কোষটা, এইটা হচ্ছে আমার স্পোরাঞ্জিয়াম। আচ্ছা, এই যে আমার স্পোরাঞ্জিয়ামটা আছে, এই স্পোরাঞ্জিয়ামটা থেকে আমার স্পোর তৈরি হবে। কিভাবে? এটার ভেতরে যে প্রোটোপ্লাস্ট আছে, যে নিউক্লিয়াসটা আছে, এরা বারবার বিভাজিত হবে, এবং বিভাজিত হয়ে 1 থেকে 32টি স্পোর তৈরি হতে পারে। এবং কি স্পোর হবে? জুল স্পোর তৈরি হবে। মাঝে মাঝে কখনো কখনো এখানে অ্যাপ্লানোস্পোর তৈরি হতে পারে, তবে সাধারণত এখানে জুল স্পোর তৈরি হয়। আচ্ছা, এখন স্পোরাঞ্জিয়ামটার ভেতরে মনে করো বিভাজনটা শেষ হয়ে গেছে, এখানে এটার ভেতরে মনে করো 32টা নতুন জুস্পোর তৈরি হয়ে গেল। এখন সেই জুস্পোরটা তো এখান থেকে বের হতে হবে, পানিতে আসতে হবে। কিভাবে আসবে? তখন এই প্রাচীরটা ফেটে যাবে, এবং এই যে স্পোরগুলা তারা একটা থলের ভেতরে আবদ্ধ থাকে, সেটা হচ্ছে ভেসিকল, এবং এই ভেসিকলটা কি হবে? ফেটে যাবে। ফেটে গেলে স্পোরগুলা ভেতর থেকে বের হয়ে আসবে। এখন এই স্পোরগুলো দেখতে কিরকম? স্পোরগুলো দেখতে হবে হচ্ছে অনেকটা নাশপাতি আকৃতির বলা হয় এই আকৃতিটাকে, এবং তাদের যে ফ্লাজেলা থাকবে হচ্ছে 4টি করে। সো তাদের 4 ফ্লাজেলা যুক্ত, এবং তাদের মধ্যে আমরা একটা নিউক্লিয়াস দেখতে পাবো। তাদের যেই ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে তার ক্লোরোপ্লাস্টটা। আচ্ছা, এখন দেখো এই যে জুস্পোরটা, এই জুস্পোরের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, তার একটা আই স্পট থাকে। মনে করো আই স্পটটা এই জায়গাতে, তার যে আই স্পট, এই আই স্পট জিনিসটা কি? আই স্পট জিনিসটা হচ্ছে যে জায়গাটা দিয়ে সে বেশি পরিমাণে লাইট ক্যাপচার করতে চায়, বা মনে করো সে পানির এমন একটা জায়গায় আছে, একটু গভীরে আছে, সে আই স্পটটা দিয়ে বুঝতে পারে কোথায় আলোর
তীব্রতা বেশি, সে সেই দিকে যাত্রা করে তার ফ্লাজেলাগুলোকে ব্যবহার করে। কেন? কারণ তার সালোক সংশ্লেষণ করা প্রয়োজন, কারণ সে কোষ বিভাজন করবে। এখন এই জুস্পোরগুলা পানিতে মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে সে ভাসবে। ভাসার পরে কি করবে? যখনই কোনো একটা তল পাবে বা সারফেস পাবে যেখানে সে আঁকড়ে ধরে রাখতে পারে, সেই জায়গাটাতে এই অংশটা দিয়ে সে ধরবে। তাহলে মনে করে এটা হচ্ছে একটা পাতা, সেই পাতার গায়ে স্পোরটা এইভাবে বসে পড়বে, তার ফ্লাজেলাটা যে অংশে সেই অংশটা দিয়ে সে বসে পড়বে এবং এইখান থেকে সে বিভাজন শুরু করবে। বিভাজিত হতে হতে আবার সে এরকম শেপের একটা নতুন উলোথ্রিক্সে পরিণত হবে। তো এটা হচ্ছে তার অযৌন জনন। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনে যাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে শৈবাল থেকে, সেই প্রশ্ন করতে পারো, বা উলোথ্রিক্স থেকে কোনো যদি প্রশ্ন থেকে থাকে যে জিনিসটা হয়তো আরেকবার বলার প্রয়োজন আমার, সেটা আমাকে কমেন্টে এখনই জানিয়ে দিতে পারো। আচ্ছা, ওকে, আরএইচ কনক আছে। তারপর অনেকেই বলছে হিপনোস্পোরের কথা, হিপনোস্পোর সম্পর্কে বলা হয়ে গেছে, আশা করি তখনই তোমরা বুঝতে পেরেছিলে। আমার সাথে রয়েছে ইসমাইল খান, রবি রয়েছে, এরপর আর এই যে রকি রয়েছে, রাশিক রায়হান রয়েছে, দীপক দাস রয়েছে, হাসিবুর রহমান রয়েছে, মিনুর রহমান রয়েছে, প্রতাপ পাহান রয়েছে, নাইমুর রহমান তানভীর রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে অযৌন জনন সম্পর্কে বলছিলাম। তো আমরা দেখলাম কিভাবে নতুন করে জুস্পোর তৈরি হলো এবং জুস্পোর গুলো নতুন একটা শৈবাল তৈরি করলো। এখন আসি হচ্ছে আমাদের এই অযৌন জননের মধ্যে আর কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে মাইক্রো জুস্পোর এবং মেগা জুস্পোর তৈরি হতে পারে। মাইক্রো মেগাটা কখন হবে? যখন মনে করো এইখানের কোষটা হচ্ছে বড়, এখানে প্রোটোপ্লাস্ট বেশি, তখন এখান থেকে মেগা জুস্পোর তৈরি হতে পারে। মেগা জুস্পোরটা আকারে হবে বড়। আর মনে করো এইখানে যে কোষটা ছোট, যার প্রোটোপ্লাস্ট কম, সেইটাকে আমি জুস্পোরাঞ্জিয়াম হিসেবে যদি দেখি, তখন দেখা যাবে তার ভেতর থেকে আরো বেশি পরিমাণে স্পোর তৈরি হচ্ছে এবং স্পোরগুলোর আকার হবে ছোট। এবং এই সংখ্যাটা বলা হয় হচ্ছে যে মাইক্রো জুস্পোরের ক্ষেত্রে প্রায় 32টা পর্যন্ত জুস্পোর তৈরি হতে পারে, আর মেগা জুস্পোরের ক্ষেত্রে 1 থেকে 4টা জুস্পোর তৈরি হয়। তার মানে এত বড় একটা কোষ থেকে বড় বড় আকারের জুস্পোর তৈরি হবে এবং প্রত্যেকটা জুস্পোরই পানিতে বের হয়ে কিছুদিন ভাসতে থাকবে। ভাসার পরে সে অবলম্বন আঁকড়ে ধরবে এবং তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করবে, কোষ বিভাজন করবে, আস্তে আস্তে পূর্ণাঙ্গ উলোথ্রিক্সে পরিণত হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যৌন জননে। উলোথ্রিক্সের যৌন জননের ক্ষেত্রে অবশ্যই আমাদের গ্যামেট তৈরি হওয়া লাগবে। গ্যামেট তৈরি না হলে কখনো যৌন জননটা সম্ভব না। এবং শৈবালের ক্ষেত্রে এবং ছত্রাক দুইটার ক্ষেত্রেই পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট এটাও বলা হয়, আবার অনেক সময় প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ এরকমও বলা হয়। এখন এই যে শৈবালটা আছে আমাদের উলোথ্রিক্স, এটা হচ্ছে হেটারোথ্যালিক। এখন দেখো, হেটারোথ্যালিক বলতে আসলে আমরা কি বুঝি? হেটারোথ্যালিকের মধ্যে হেটারো মানে হচ্ছে ভিন্ন, আর থ্যালিক বলতে বুঝতে পারছি যে দেহটা থ্যালয়েড জাতীয়। এখন হেটারোথ্যালিকের ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে একটা উলোথ্রিক্স, এটা হচ্ছে আরেকটা উলোথ্রিক্স। দুইটা উলোথ্রিক্সের মধ্যে এইটা হবে প্লাস, এটা হবে মাইনাস, বা এটা যদি পুং গ্যামেট তৈরি করে, এটা হবে হচ্ছে স্ত্রী গ্যামেট তৈরি করছে। তার মানে একই বডির ভেতর থেকে আমার দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট তৈরি হবে না। দুইটা ভিন্ন দেহ থেকে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেট তৈরি হবে। এটা হচ্ছে হেটারোথ্যালিক। যদি এমন হতো এই একটা উলোথ্রিক্সের বডির এইখান থেকে আমার মাইনাস গ্যামেটটা তৈরি হলো আর এখান থেকে আমার প্লাস গ্যামেটটা তৈরি হলো বা পজিটিভ গ্যামেটটা তৈরি হলো, তখন আমি এটাকে বলতাম হচ্ছে হোমোথ্যালিক। মানে আমার একই দেহ থেকে দুই ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে হবে না, এটা হচ্ছে হেটারোথ্যালিক। এখন হেটারোথ্যালিক যদি হয় তাহলে আমার অবশ্যই দুইটা গ্যামেট তৈরি হচ্ছে এবং গ্যামেট তৈরি হচ্ছে যেই কোষের ভেতর থেকে, সেই কোষটার নাম কি হবে? এর আগে স্পোর তৈরি হয় যেই কোষ থেকে, তার নাম বলেছি হচ্ছে স্পোরাঞ্জিয়াম। সো গ্যামেট যে কোষ থেকে বের হবে সেই কোষটাকে বলবো হচ্ছে গ্যামেটেনজিয়াম। তো গ্যামেটেনজিয়ামের ভেতর থেকে গ্যামেট আসছে। মনে করো এটা হচ্ছে আমার পজিটিভের জন্য গ্যামেটেনজিয়াম। এখন এইখান থেকে যে গ্যামেটটা বের হচ্ছে সেই গ্যামেটটা দেখতে কিরকম? সেই গ্যামেটটা হবে জুস্পোরের চেয়ে আকারে ছোট এবং তার থাকবে দুইটা ফ্লাজেলা। সো আমি এখান থেকে কি বের করছি? এখানে আমার একটা গ্যামেট তৈরি হলো, গ্যামেটের দুইটা ফ্লাজেলা।
এবং এইটা থেকে আমার এটা মনে করো গ্যামেটেনজিয়াম, এখান থেকেও আমার গ্যামেট তৈরি হলো এবং গ্যামেটটা বের হবে সেই জুস্পোরের মতো সেম উপায়। ভেতরের প্রোটোপ্লাস্ট বিভাজিত হবে, নতুন গ্যামেট তৈরি হবে, ভেসিকল থাকবে, ভেসিকলটা ফেটে যাবে, ফেটে গিয়ে গ্যামেটগুলো পানিতে বের হয়ে আসবে। বের হয়ে গেল। এখন আমার এইখানে গ্যামেটটারও থাকবে হচ্ছে দুইটা ফ্লাজেলা। সো আমার দুইটা গ্যামেট এখন একসাথে হবে, একসাথে হয়ে জাইগোট তৈরি করবে। জাইগোট তৈরির আগে এটা চেহারাটা কিরকম হবে এটা দেখতে হবে হচ্ছে এই একটা এবং এইটা একটা, দুইটার টোটাল 4টা ফ্লাজেলা এবং এই দুইটা মিলে একটা কোষে পরিণত হবে এবং তাদের ফ্লাজেলাগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে গিয়ে করবে কি, এই যে গোলাকার কোষটা তার চারপাশে সে একটা আবরণ তৈরি করবে, পুরো একটা প্রাচীর তৈরি করে ফেলবে। প্রাচীর তৈরি করে সে কিছুদিন বসে থাকতে পারে। এই যে আমার কোষটা তৈরি হলো, জাইগোটটা তৈরি হলো, এখানে দেখো আমার এই গ্যামেটটা ছিল হচ্ছে হ্যাপ্লয়েড, এই গ্যামেটটা ছিল হ্যাপ্লয়েড, এখানে আমার জাইগোটটা হয়ে গেছে হচ্ছে ডিপ্লয়েড। আমার যে উলোথ্রিক্সটা ছিল তার বডির কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, তার মানে এখানে আমার মাইটোসিস হয়েছে, মাইটোসিস হয়ে গ্যামেট তৈরি হয়েছে এবং এখানেও সেম হ্যাপ্লয়েড দেহ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট এসেছে। এখন আমার তো এখানে ডিপ্লয়েড হয়ে গেল, ডিপ্লয়েড তো তার অ্যাকচুয়াল বডি না, আমার এখান থেকে তৈরি করতে হবে এরকম একটা গঠনের নতুন উলোথ্রিক্স। এক্ষেত্রে যেটা হবে তখন এই জিনিসটার ভেতরে মিওসিস কোষ বিভাজন হবে। তার যে মিওসিস কোষ বিভাজনটা হবে তারপরে যেই কোষগুলো তৈরি হবে সেই কোষগুলো হবে নতুন জুস্পোর। তো আমার এখানে যদি মিওসিস কোষ বিভাজন হয় তাহলে এর ভেতরে যে কোষগুলো আসবে এই কোষগুলো সবগুলো হবে হ্যাপ্লয়েড। মনে করো এখানে আবার মাইটোসিস হলো, মাইটোসিস যদি হয় তাহলে আমার এখানে অনেকগুলো ছোট ছোট হ্যাপ্লয়েড কোষ পাবো। এই যে প্রত্যেকটা হ্যাপ্লয়েড কোষ তারা জুস্পোরে পরিণত হবে এবং তাদের আকারটা কিরকম হবে বা আকৃতি কিরকম হবে, তারা দেখতে হবে হচ্ছে এরকম, দুই ফ্লাজেলা বিশিষ্ট হ্যাপ্লয়েড এবং তারা হচ্ছে অ্যাকচুয়ালি জুস্পোর। এই যে জুস্পোরটা তৈরি হলো, এই জুস্পোরটা পরবর্তীতে এরকম একটা উলোথ্রিক্সে পরিণত হয়ে যাবে। তারা অবলম্বনকে আঁকড়ে ধরবে, ফটোসিনথেসিস করবে এবং কোষ বিভাজন করবে। সেল ডিভিশনের পরে তারা এরকম লম্বা হয়ে নতুন একটা উলোথ্রিক্স তৈরি করে ফেলবে। তো আশা করি তোমাদের এই জিনিসটাতে কোনো কনফিউশন নেই। তো এখানে দেখো আমরা যেই জীবন চক্রটা দেখলাম তার যৌন জননের ক্ষেত্রে এই জীবন চক্রটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। এখন হ্যাপ্লন্টিক। এই যে হ্যাপ্লন্টিক, এই হ্যাপ্লন্টিক কথাটার মানে কি? হ্যাপ্লন্টিক বলতে আমরা মেইনলি বুঝতে পারছি যে তার জীবনের জীবদ্দশায় বা তার জীবন চক্রের মধ্যে অধিকাংশ সময়টা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। তার পূর্ণাঙ্গ অবস্থা হ্যাপ্লয়েড, তার থেকে গ্যামেট তৈরি হলো হ্যাপ্লয়েড, ইভেন যে জুস্পোর তৈরি করেছি পরবর্তীতে সেটাও হ্যাপ্লয়েড। শুধুমাত্র এই জাইগোটের সময় এসে সে হচ্ছে ডিপ্লয়েড দশায় আছে। তার মানে হচ্ছে তার জীবন চক্রের মধ্যে হ্যাপ্লয়েড দশাটা বেশি বড় এবং তার ডিপ্লয়েড দশাটা শুধুমাত্র এই একটা কোষের সীমাবদ্ধ। এই এক কোষীয় অবস্থাতেই সে শুধুমাত্র ডিপ্লয়েড একটা জাইগোট অবস্থায় আছে। বহুকোষী ডিপ্লয়েড দশা তার আমরা দেখতে পাচ্ছি না। এই জিনিসটাই হচ্ছে তার হ্যাপ্লন্টিক জীবন চক্র। তো এই জিনিসটা থেকে অনেক সময় 2 মার্কসের জন্য এসে পড়ে বা অনেক সময় এভাবে প্রশ্ন করতে পারে ঘয়ের জন্য যে উলোথ্রিক্সের ক্ষেত্রে হ্যাপ্লন্টিক জীবনচক্র আমরা দেখতে পাই, জিনিসটাকে প্রমাণ করো বা জিনিসটাকে ব্যাখ্যা করো। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চিত্রটা দেওয়া খুবই জরুরি, চিত্রটা ছাড়া কিন্তু পুরোপুরি অ্যান্সারটা হবে না। তো এটা ছিল হচ্ছে আমাদের উলোথ্রিক্স নিয়ে টোটাল, উলোথ্রিক্সের যৌন জনন, উলোথ্রিক্স কিভাবে বিভাজন করতে পারে, কিভাবে বেঁচে থাকতে পারে, উলোথ্রিক্সের কোষীয় গঠনটা, তারপরে অন্যান্য শৈবালগুলো কিভাবে আছে বা অন্যান্য শৈবালের সাধারণ বৈশিষ্ট্য কি, সেই জিনিসগুলো আমরা এতক্ষণ বলে ফেললাম। এখন আসি হচ্ছে পামেলা দশা কি। এই জিনিসটা একবার একটা বোর্ড কোশ্চেনে এসেছিল। তো পামেলা দশা জিনিসটা হচ্ছে যখন কোনো একটা জায়গায় পানি কমে গেছে, এটা হচ্ছে আমার স্পোর এবং এই স্পোরটার চারপাশ দিয়ে জেলির মতো একটা আবরণ তৈরি হয়ে যাবে এবং সেই আবরণটার ভেতরে যেই কোষটা থাকবে সেই কোষের কোনো ফ্লাজেলা থাকবে না, সে নিশ্চল অবস্থায় থাকবে
ভেতরে কোষটা থাকবে, চারপাশে জেলির একটা আবরণ থাকবে, জিলাটিনের মতো একটা পিচ্ছিল ধরনের আবরণ থাকবে। যখন পানি বাড়বে, পানির প্রবাহ ফিরে আসবে, তখন এই আবরণটা আস্তে আস্তে ভেঙে যাবে এবং আবরণটা আর থাকবে না। তখন এটার ভেতর থেকে ফ্লাজেলা তৈরি হবে, এটা একটা জুস্পোর হিসেবে কাজ করতে পারবে। এই দশাটা হচ্ছে পামেলা দশা। পামেলা দশাটা শুধুমাত্র তার প্রতিকূল অবস্থা পার করার জন্যই আমরা দেখতে পাই। আচ্ছা, এখন আসি হচ্ছে ছত্রাকে। তো তোমরা যারা ক্লাসটি দেখছো, ছত্রাক নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করতে পারো। তো আমি একটু দেখি তোমরা কারা কারা ক্লাসটি জয়েন করছো। আচ্ছা, একজন বলছো ভেসিকলটা কেন ফেটে যাবে? কারণ হচ্ছে ভেসিকলের যে অংশটা রয়েছে তার ভিতরে অনেকগুলো জুস্পোর তখন জমা হয়ে যায় বা গ্যামেট গুলো জমা হয়ে যায়, তখন এটা চাপের কারণেই ভেসিকলটা তখন ফেটে যাবে। আচ্ছা, একজন বলছে রেস্টিং স্পোর আর হিপনোস্পোরের মধ্যে পার্থক্য? দুইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্যই নেই, দুটো সেম জিনিস। রেস্ট করছে হিপনোস্পোর, তো একই কথা, হিপনোস্পোর রেস্টিং স্পোর একই কথা। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে ছত্রাকের মধ্যে। ছত্রাকের যে দেহটা রয়েছে সেই দেহটা অ্যাকচুয়ালি হচ্ছে থ্যালয়েড ধরনের। এখন ছত্রাক বলতে আমরা মাশরুম বা ব্যাঙের ছাতা এরকম টাইপের একটা স্ট্রাকচার কিন্তু মনে করে থাকি, আমাদের চোখের সামনে এই জিনিসটাই ভাসে। আমরা ছোটবেলায় কার্টুনের মধ্যে দেখেছি, নিজেরাও এঁকেছি, রাস্তাঘাটে দেখেছি। তো আমি যে বললাম থ্যালয়েড ধরনের, এটাকে দেখে তো থ্যালয়েড মনে হচ্ছে না, কারণ এটাকে আমি একটা দণ্ডের মতো অংশ, একটা মাথার মতো অংশ এইভাবে আমি ভাগ করতেই পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে ছত্রাকের অ্যাকচুয়াল যে দেহটা, যেটা তার কোষীয় নর্মাল দেহ যেটা, সেই দেহটা হচ্ছে থ্যালয়েড ধরনের এবং নলাকার সূত্রাকার ধরনের, এবং সুতার মতো। তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা আসলে দেখি মাটির উপরে সেটা তার আসল বডি না, তার অ্যাকচুয়াল বডি যেটা সেটা থাকবে হচ্ছে মাটির নিচে। এবং যেই সূত্রাকার অংশটা রয়েছে এই সূত্রাকার অংশের নাম হচ্ছে হাইফা। এই অনেকগুলো হাইফা মিলে যখন একটা জালিলকের মতো বিন্যাস তৈরি করবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়ামই হচ্ছে ছত্রাকের আসল দেহ, ছত্রাকের মেইন দেহ, যেই দেহটার মধ্যে কোষ বিভাজন হয়ে হয়ে সে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে যেতে পারে। এবং এটা কোথায় থাকে? সাধারণত মাটির নিচ দিয়ে এই ছত্রাকটা, আমাদের যেই ছত্রাকগুলো মাটিতে বাস করে তারা মাটির যে লেয়ারটা, স্তরটা রয়েছে বা তল রয়েছে, সারফেস রয়েছে, তার ঠিক নিচ দিয়ে এইভাবে সে ছড়াতে থাকে। আচ্ছা, এখন দেখি এই যে ছত্রাকের মধ্যে মাইসিলিয়াম যে জিনিসটা বললাম, এই মাইসিলিয়ামটা বৈশিষ্ট্য কিরকম হবে? এই মাইসিলিয়ামের মধ্যে এই প্রত্যেকটা হচ্ছে তার হাইফা। আমি যদি একটা হাইফাকে আঁকি তাহলে তার চেহারাটা হবে হচ্ছে এই রকম ধরনের, ঠিক একদম শৈবালের মতনই, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকবে। যদি আমার এই প্রস্থ প্রাচীর, এই মাঝখানের ভাগগুলা না থাকে তাহলে আমার এটাকে আমি বলবো হচ্ছে সিনোসাইটিক হাইফা। সিনোসাইটিক কেন বলছি? কারণ আমার একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস এসে পড়লো। এখন এই সিনোসাইটিক হাইফা যদি অনেকগুলো থাকে এবং অনেকগুলো মিলে যদি মাইসিলিয়াম তৈরি করে তখন সেটাকে বলবো কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। আচ্ছা, সিনোসাইটিক মাইসেলিয়ামের সাথে সাথে আরো একটা প্রশ্ন অনেক সময় আসে যে রাইজোমর্ফ কি? রাইজোমর্ফ জিনিসটা হচ্ছে যখন আমার এই মাইসেলিয়াম গুলা একসাথে পেঁচাবে, পেঁচিয়ে অনেক শক্ত হয়ে যাবে। এই জিনিসগুলো চিকন হলেও যদি অনেকগুলো একসাথে পেঁচায় তাহলে সেই জিনিসটা অনেক শক্ত হবে, এবং এটাকে বলা হয় হচ্ছে শক্ত দড়ির মতো বা রশির মতো। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাইজোমর্ফ। আচ্ছা, এখন দেখি এই কোষগুলোর আসলে বৈশিষ্ট্য কিরকম। এই কোষগুলোর মধ্যে কোনো প্রকারের ক্লোরোপ্লাস্ট থাকে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না, এবং এটার মধ্যে কোনো প্রকারের ভাস্কুলার টিস্যু আমরা দেখব না, এবং কোনো আলাদা জননাঙ্গ দেখতে পাচ্ছি না। এবং তাদের বডির মধ্যে থেকে কোনো ভ্রূণ তৈরি হলে, মনে করো এখানে যৌনজনন সম্পন্ন হলো, এখানে জাইগোট তৈরি হলো, এটার ভেতরে ভ্রূণ তৈরি হবে না, এই জাইগোটটা বের হয়ে যাবে, এইখানে নতুন করে বড় বিভাজনের মাধ্যমে নতুন করে একটা হাইফা তৈরি হবে। এগুলো হচ্ছে সাধারণত ছত্রাকের বৈশিষ্ট্য। এখন দেখো, সে যেহেতু তার বডির মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, সে খাবার তৈরি করে না, তাহলে সে খাবারটা পায় কোথা থেকে? সে খাবারের জন্য কয়েকটা, যেমন হচ্ছে সে হতে পারে হচ্ছে পরভোজী। পরভোজী মানে কি? সে অন্যের খাবারটাকে নিজের মধ্যে নিয়ে নেয়।
সে হতে পারে হচ্ছে মৃতজীবী। মৃতজীবী কখন বলছি? যখন সে কোনো জিনিস যেটা মরে গিয়েছে, পচে যাচ্ছে, সেই জিনিসের মধ্যে থেকে সে খাবার নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, তখন সেটাকে বলছি হচ্ছে মৃতজীবী ধরনের। তারপরে হতে পারে হচ্ছে সে মিথজীবী ধরনের। মিথজীবীটা কখন হবে? যখন সে কারো বডির মধ্যে আছে, কারোর সাথে একসাথে অবস্থান করছে এবং তাকে সামহাও সাহায্য করছে, আরেকটা জিনিসকে সে সাহায্য করছে এবং তার বিপরীতে তার থেকে কিছু সাহায্য সে নিচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মিথজীবী অবস্থা বা মিথজীবিতা। আচ্ছা, এখন দেখি এই যে ছত্রাকের কোষগুলো রয়েছে, এই কোষগুলো খাবারটা আসলে কিভাবে নেয়। খাবারটা নেওয়ার জন্য সে হচ্ছে শোষণ করে। কিভাবে শোষণ করে? ছত্রাকের হাইফাটা এরকম মনে করো লম্বা, মনে করো এটা হচ্ছে একটা তার পোষক দেহ, এই দেহর ভেতরে খাবার আছে, খাবার সে এখান থেকে নিবে। খাবারটা সে কিভাবে নিবে? নেওয়ার জন্য সে করবে কি, এইখান দিয়ে একটা অংশ তৈরি করবে, একটা ছোট অংশ, হাইফার একটা শাখা তৈরি করে দিবে। শাখা তৈরি করে এই পোষকের দেহের ভেতরে নিয়ে যাবে এবং এটা এভাবে ছড়াতে থাকবে, এভাবে ছড়িয়ে যাবে। আচ্ছা, এভাবে যে ছড়িয়ে গেল, পুরো অংশটার ভেতরে সে আস্তে আস্তে তার হাইফাটাকে ছড়িয়ে দিচ্ছে। এই যে হাইফাটাকে ছড়াচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে হস্টোরিয়াম। এই যে হস্টোরিয়াটা আছে, এই হস্টোরিয়া থেকে সে খাবার, হস্টোরিয়ার সাহায্যে সে খাবার শোষণ করে। কিভাবে? এখান দিয়ে কিছু সে এনজাইম নিঃসরণ করতে পারে, সেই এনজাইমের কারণে কোষগুলো গলে যেতে পারে, তারপরে সেই কোষ থেকে খাবার নিতে পারে, অথবা কোষের ভেতরে সরাসরি ঢুকে তার কোষ গহ্বরের অংশটা থেকে বা প্রোটোপ্লাস্ট থেকে সে খাবারটাকে শোষণ করে নিয়ে আসতে পারে। দুইটা সিস্টেমে সে খাবার কিন্তু নিতে পারছে। তো এটা হচ্ছে ছত্রাক কিভাবে খাবার নিয়ে থাকে বা খাদ্য গ্রহণ করে থাকে। আচ্ছা, এরপরে যাই হচ্ছে এই ছত্রাকের মধ্যে যে কিভাবে তারা বংশ বিস্তার করে বা কিভাবে তাদের সংখ্যা বাড়ছে। সংখ্যা বাড়ার ক্ষেত্রে এখানেও 3 ধরনের পদ্ধতি আছে, যেমন হচ্ছে তার যৌন জনন হতে পারে, অযৌন জনন হতে পারে, আরেকটা হতে পারে অঙ্গজ। এবং অঙ্গজ জননের মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন আসে হচ্ছে ইস্ট থেকে, এবং প্রশ্নটা আসে এরকম যে ইস্টের কুড়ি তৈরির প্রক্রিয়া বা বাডিং প্রক্রিয়া, এই জিনিসটাকে ব্যাখ্যা করো। আচ্ছা, বাডিং প্রক্রিয়াটা কি? বাডিং প্রক্রিয়াটা একটু আগেই বলে ফেলেছি, কিন্তু ইস্টে যেহেতু বেশি আসে, তো ইস্টের অ্যান্সারটা কিভাবে দিতে হবে, কি কি চিত্র দিতে হবে সেটা একটু দেখাই। মনে করো এটা হচ্ছে একটা ইস্ট, এবং এই ইস্ট যেহেতু এক কোষী, সো এটা হচ্ছে আমার একটা ইস্ট, এবং এখান থেকে আমার একটা ছোট অংশ তৈরি হবে। আমার নিউক্লিয়াসটা আস্তে আস্তে লম্বাটে হয়ে যেতে থাকবে। পরবর্তীতে আমার এই বার্ডের অংশটা বা কুড়ির অংশটা এরকম বড় হবে, বেশি পরিমাণে প্রোটোপ্লাস্ট এখানে জমা হতে থাকবে। আমার নিউক্লিয়াসটা আস্তে আস্তে অর্ধেকটা নিউক্লিয়াস বার্ডের ভেতরে চলে যেতে থাকবে, এবং পরবর্তীতে দুইটা আলাদা কোষে পরিণত হবে। মনে করো এটা হচ্ছে মাতৃকোষটা, এবং এইটা হচ্ছে আমার যে বার্ড বা মুকুল তৈরি হয়েছিল সেই মুকুল অংশটা। সো আমার এখন মাতৃকোষ থেকে সাথে একটা অপত্য কোষ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ইস্টের বাডিং প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে যে অ্যাগারিকাস আছে, সেই অ্যাগারিকাসের তাহলে বৈশিষ্ট্যটা কি? অ্যাগারিকাসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নর্মাল ছত্রাকের সাথে সবই মিলে, কিন্তু জাস্ট একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাগারিকাসের বডিতেই আমরা দেখব মাটির উপরে এরকম ছাতার মতো অংশ। তাহলে এই যে ছাতার মতো অংশটা, এই অংশটা কি? তো এই অংশটাতে আমরা একটু পরে আসি, তার আগে আমি একটু কমেন্ট সেকশনটা চেক করি। তোমরা যারা যারা দেখছো কমেন্টে জানিয়ে দিতে পারো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, রাশিক রায়হান রয়েছে, এরপর আদিল হাসান রয়েছে, এরপর রয়েছে আহমেদ সাকিব, এরপর রয়েছে জিহাদ করিম, এরপর রয়েছে মোহাম্মদ রেদওয়ান রয়েছে, অ্যালন লাইফ রয়েছে, তারপর ফয়সাল মাহমুদ নিলয় রয়েছে। অনেকেই তোমরা মাত্র জয়েন করছো আমি দেখতে পাচ্ছি, তো তোমরা যারা মাত্র জয়েন করছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো যেটা বলছিলাম যে অঙ্গজ জনন প্রক্রিয়া হচ্ছে বাডিং।
আচ্ছা, অঙ্গজ জনন ছাড়াও অযৌন জনন প্রক্রিয়া ঘটতে পারে এবং সেখানে স্পোর তৈরি হবে। স্পোরটা কিভাবে তৈরি হতে পারে? হতে পারে হচ্ছে তাদের স্পোর তৈরির আলাদা অংশ থাকতে পারে। যেমন হচ্ছে মনে করো এই যে হাইফাটা, এই হাইফার দেহ থেকে একটা লম্বা অংশ তৈরি হতে পারে। এই যে লম্বা অংশটা, তার মাথায় এখানে ছোট ছোট স্পোর তৈরি হতে পারে। এটা যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে কনিডিয়া। এটা হচ্ছে আমাদের কনিডিওফোর। তো আমাদের কনিডিয়ার মতো অংশ তৈরি করে অযৌন জনন হতে পারে, স্পোর তৈরি হতে পারে। আর যৌন জননে কি হবে? যৌন জননের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। যৌন জননের ক্ষেত্রে দেখা যায় যে মনে করো একটা হাইফা আছে, যেই হাইফাটা হচ্ছে আমার পজিটিভ, আরেকটা হাইফা আছে যেটা হচ্ছে আমার নেগেটিভ। এখন আমার যদি এই দুইটা হাইফা একসাথে হয়ে যায় তখন দেখা যাবে দুটার যে নিউক্লিয়াস, দুটা ভিন্ন টাইপের নিউক্লিয়াস, তারা একটা কোষের মধ্যে এসে পড়বে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে একটা কোষ আছে, একটা পজিটিভ, এখানে একটা কোষ আছে, এটা হচ্ছে নেগেটিভ, এবং এই দুইটা যদি একসাথে হয়ে যায় তখন এটা একটা কোষে পরিণত হবে এবং এই একটা কোষের মধ্যে আমি দুই ধরনের নিউক্লিয়াস এখন দেখতে পাবো। এই যে দুই ধরনের নিউক্লিয়াস আমি দেখতে পাচ্ছি এক কোষে, এই জিনিসটাকে বলে হচ্ছে ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন কেন? কারণ দুইটা নিউক্লিয়াস আমার একটা কোষের মধ্যে, এবং একটা হচ্ছে পজিটিভ ধরনের, একটা হচ্ছে নেগেটিভ ধরনের। এবং যৌন জনন প্রক্রিয়ায় সব সময় আমাদের এই প্রসেসটা ছত্রাকের ক্ষেত্রে দেখা যায়। এবং প্রথমে কি ঘটছে, দুইটা কোষ যখন একসাথে হচ্ছে তখন তাদের যে সাইটোপ্লাজম সেটা একসাথে মিলিত হচ্ছে। সো এই সাইটোপ্লাজম একসাথে হওয়াটাকে আমরা বলি হচ্ছে প্লাজমোগ্যামি। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এই দুইটা নিউক্লিয়াস একসাথে হবে। দুইটা নিউক্লিয়াস যেই মুহূর্তে একসাথে হয়ে গেল তখন এটাকে, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওগ্যামি। তখন আমাদের ক্যারিওগ্যামি ঘটছে। আচ্ছা, এবং এই যে প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামিটা ঘটলো, এই দুইটা ধাপ পর্যায়ক্রমে ঘটবে। কখনোই ক্যারিওগ্যামি আগে হবে না, প্লাজমোগ্যামি পরে হবে না। সব সময় প্লাজমোগ্যামি আগে হবে, এরপর ক্যারিওগ্যামি হবে। এটা হচ্ছে যৌন জননের মেইন পদ্ধতি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের অ্যাগারিকাসের মধ্যে। অ্যাগারিকাসের মধ্যে যদি এরকম একটা ছত্রাককে কখনো টান দিয়ে তুলে ধরে দেখো, তাহলে দেখবে মাটির সাথে এরকম জালকের মতো অংশ দিয়ে সে আটকে থাকে। মাটির নিচে যে জালকের অংশটা, এইটা হচ্ছে তার আসল দেহ, তার মূল দেহ। এখানে তার মাইসিলিয়ামটা আছে, এবং মাটির উপরে যেটা আছে এইটা হচ্ছে তার ফ্রুট বডি। ফ্রুট বডি মানে কি? এটার ভেতর থেকে আসলে তার স্পোর তৈরি হবে, তার ব্যাসিডিওস্পোরটা তৈরি হবে। আচ্ছা, ব্যাসিডিওস্পোর কেন বলছি? কারণ এই জিনিসটা হচ্ছে ব্যাসিডিওমাইকোটা ধরনের ছত্রাক, এবং ব্যাসিডিওমাইকোটার বৈশিষ্ট্য কি? তাদের এরকম একটা মাটির উপর একটা ফ্রুট বডি থাকে, এবং এই ফ্রুট বডির ভেতরে ব্যাসিডিয়ামের মাথায় স্পোর তৈরি হয়। এখন আমরা যদি স্পোরের যেই তৈরির ধাপটা বা স্পোরটা কোন জায়গায় তৈরি হয় সেটা যদি দেখি, তাহলে দেখব যে মাটির উপরে এই যে লম্বা দণ্ডের মতো অংশটা, এই যে দণ্ডের মতো অংশটা, এটাকে বলা হয় হচ্ছে স্টাইপ। এটা হচ্ছে স্টাইপ। আচ্ছা, স্টাইপ। এরপরে এই যে ছাতার মতো যে অংশটা যেটা ছড়িয়ে আছে, এই জিনিসটা হচ্ছে পাইলিয়াস। আচ্ছা, স্টাইপ গেল, পাইলিয়াস গেল, এবং তার এই যে এরকম দাগের মতো অংশটা, এই জিনিসটা হচ্ছে গিলস। এখন দেখো এই গিলসের অংশটার ভেতর থেকে আসলে স্পোরটা তৈরি হবে। স্পোর তৈরির প্রক্রিয়াতে যাওয়ার আগে আমি একটু কমেন্ট সেকশনে যাই। নাফিস ফুয়াদ রয়েছে, ও এবার এসএসসি দিয়েছে। এই চ্যাপ্টারটি হচ্ছে এইচএসসি চ্যাপ্টার। সো তুমি যদি এইচএসসি তে বায়োলজি নাও তখন তোমার এই চ্যাপ্টারটি পড়তে হবে, এবং ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারটি খুব বেশি ইম্পর্টেন্ট। এমডি ইসমাইল খান রয়েছে, মাসুফা ইসমাম ইসকান রয়েছে, ফাইজুল রয়েছে, মোহাম্মদ বিন আতাউল রয়েছে, তারপর আহমেদ সাকিব রয়েছে, আদিল হাসান রয়েছে। আদিল হাসান বলছে ফ্রুট বডিটা খাবার হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, আমরা যে মাশরুমটা খাই সেটা হচ্ছে ফ্রুট বডিটা খাই, তবে সব ধরনের ফ্রুট বডি আমরা খাই না, কিছু হচ্ছে বিষাক্ত ধরনের, সেগুলো হচ্ছে আমাদের বিষাক্ত মাশরুম। আচ্ছা, এরপরে আসি আমাদের এই গিলসের ভেতরে আসলে স্পোরটা কিভাবে তৈরি হয়। আমরা যদি গিলসের ভেতরটা কাটি,
গিলসটা হচ্ছে অনেকটা একটা পাতলা কাগজের মতো, এবং সেই অংশটাকে আমি যদি কেটে দেখি, দেখবো হচ্ছে তার গঠনটা, এই গঠনটা এসে থাকে গিলসের অন্তর গঠন ব্যাখ্যা করো বা অন্তর গঠন চিত্র সহ দেখাও, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এবং গিলসের অন্তর গঠনের মধ্যে প্রথমে যেই মাঝখানে অংশটা থাকবে সেই অংশটার নাম হচ্ছে ট্রমা। এবং এই ট্রমা অংশটার মধ্যে আসলে কি আছে, যে হাইফাটা আমাদের মাটির নিচে ছিল সেটা আসলে মাটির উপরে প্যাঁচানো অবস্থায় পুরো ফ্রুট বডিটা তৈরি করে, এবং সেই হাইফারই একটা অংশ হচ্ছে গিলসের ভেতরে থাকে। এবং এই মাঝের যে একটা লুজ অংশ, যেটা হচ্ছে একটু হালকা ভাবে হাইফাগুলো থাকে, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে ট্রমা। এরপরে ট্রমার দুই পাশে অংশ যেটা থাকে ছোট ছোট গোল গোল কোষ দিয়ে তৈরি, এটাকে বলে হচ্ছে সাবহাইমেনিয়াম। দুই পাশেই থাকবে সাবহাইমেনিয়াম, এই পাশে একটা আর এই পাশে আরেক স্তর। তো এইটা হচ্ছে আমাদের সাবহাইমেনিয়াম। এবং সাবহাইমেনিয়াম থেকে বুঝতে পারছি যে তার উপরের অংশটা তাহলে এতটুকু নিশ্চয়ই তার হাইমেনিয়াম। এখন হাইমেনিয়ামের থেকেই হচ্ছে স্পোরটা তৈরি হয়। এখন দেখো হাইমেনিয়ামে কি থাকে। হাইমেনিয়ামে মেইনলি থাকবে হচ্ছে তাদের যে ব্যাসিডিয়া, ব্যাসিডিয়া হচ্ছে এরকম একটা শেপের অংশ। এই ব্যাসিডিয়ার মাথায় 4টা করে স্পোর তৈরি হতে পারে, এই 4টা হচ্ছে তার স্পোর। ব্যাসিডিয়ার মাথায় 4টা স্পোর, এই যে 4টা স্পোর এটা হচ্ছে ব্যাসিডিওস্পোর। এই ব্যাসিডিওস্পোরটা পরবর্তীতে গিলসের ভেতর থেকে বের হয়ে যাবে, বের হয়ে মাটিতে পড়বে এবং নতুন হাইফা তৈরি করতে পারবে। নতুন করে এই ছত্রাকটা চারপাশে ছড়িয়ে যাবে এবং নতুন নতুন ফ্রুট বডি সে আবার তৈরি করতে পারবে। আচ্ছা, এখন দেখো এই যে ব্যাসিডিয়া, এই ব্যাসিডিয়ার মাথায় 4টা স্পোরই হাইয়েস্ট হতে পারে, 1 থেকে 4টা ব্যাসিডিওস্পোর। এবং এই যে শেপটা, ব্যাসিডিয়ার মাথায় 4টা স্পোর তৈরি হলো, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে ব্যাসিডিওমাইকোটার। তো যদি কখনো প্রশ্ন এরকম এসে থাকে যে অ্যাগারিকাস ব্যাসিডিওমাইকোটার অন্তর্ভুক্ত, এটার প্রমাণ কি বা এটা প্রমাণ করে দেখাও, সেই ক্ষেত্রে আমরা যদি এই গিলের অন্তর্গঠনের চিত্রটা দেখাই এবং ব্যাসিডিয়ার মাথায় 4টা স্পোর তৈরি হয়, ব্যাসিডিও স্পোর তৈরি হয়, এই জিনিসটা দেখাই, তাহলে আমাদের উত্তরটা একদম সঠিক হবে। আচ্ছা, এই যে ব্যাসিডিও স্পোরটা, স্পোরটার গঠনটা আসলে অনেকটা এরকম, তার নিচে এরকম ছোট একটা বোটার মতো অংশ থাকে, যেই অংশটা দেশে ব্যাসিডিয়ার গায়ে লেগে থাকে। এই যে ব্যাসিডিয়ার গায়ে যে জায়গাটা দেশে লেগে আছে, এইটাকে বলে হচ্ছে স্টেরিক মাটা। এই ছোট অংশটা হচ্ছে তার স্টেরিক মাটা। আচ্ছা, আর যদি এমন হয় যে এই ব্যাসিডিয়ামের মাথায় কোনো স্পোর তৈরি হয়নি, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্যারাফাইসিস। এই জিনিসটাকে বলবো প্যারাফাইসিস। তাহলে আমাদের গিলের অন্তর্গঠনে কি কি পাচ্ছি? ট্রমা পাচ্ছি, সাবহাইমেনিয়াম পাচ্ছি, হাইমেনিয়াম পাচ্ছি। হাইমেনিয়ামের মধ্যেই ব্যাসিডিয়াম অংশ, ব্যাসিডিওস্পোর তৈরি হচ্ছে। এই সেম চিত্রটা ঠিক উল্টা ভাবে এই জায়গাতেও হবে, জিনিসটা দেখতে হয়ে যাবে তখন হচ্ছে এরকম, চিত্রটা হবে হচ্ছে এই ধরনের। আচ্ছা, এটা গেল হচ্ছে গিলের অন্তর্গঠন। তো এটা ছিল হচ্ছে অ্যাগারিকাস নিয়ে, অ্যাগারিকাসের গঠন নিয়ে মেইন আলোচনা। এখন আসি হচ্ছে এই শৈবাল এবং ছত্রাক, এই দুই ধরনের ডিফারেন্ট ধরনের দুইটা জিনিস একসাথে সহাবস্থান করতে পারে, মিথজীবিতা দেখাতে পারে। এবং সেই মিথজীবী জীবের উদাহরণ হচ্ছে লাইকেন। এবং লাইকেন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লাইকেন থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে, সিকিউ এসে থাকে। আচ্ছা, লাইকেনের মধ্যে আমরা লাইকেন জিনিসটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করব? লাইকেন জিনিসটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক যখন একসাথে বাস করছে এবং শৈবাল ছত্রাক একে অপরের থেকে সহযোগিতা পাচ্ছে, একজন আরেকজনকে সাহায্য করছে, তখন সেই সহাবস্থানকে বা মিথজীবিতাকে আমরা বলবো হচ্ছে লাইকেন। আচ্ছা, এখন এই লাইকেনের গঠনটা কিরকম হবে? লাইকেনও হবে হচ্ছে থ্যালয়েড ধরনের এবং এটাও হবে অপুষ্পক ধরনের। এখন লাইকেনকে কেন থ্যালয়েড বলছি? কারণ লাইকেনের বডির মধ্যে থাকবেই হচ্ছে শৈবাল আর ছত্রাক, দুটাই হচ্ছে থ্যালাস ধরনের, থ্যালাস প্রকৃতির বা থ্যালয়েড ধরনের। এই কারণে লাইকেনের গঠনও হবে আমার থ্যালয়েড ধরনের। এবং লাইকেনের মধ্যে এই জিনিসগুলো আসলে কিভাবে থাকবে? ছত্রাকটা একটা
বাসার মতো তৈরি করে দিবে শৈবালটাকে থাকার জন্য। আমরা যদি তাদের গঠনটা একটু দেখি তাহলে দেখতে পাবো যে লাইকেনকে আমি যদি কাটি, উপর থেকে লম্বালম্বি ভাবে কাটি, তাদের যে স্তরগুলা সেই স্তরগুলাকে আমি যদি দেখি, প্রথমে এখানে পাবো হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। ঊর্ধ্ব কর্টেক্স পেলাম, যেটা আমার একদম উপরের সারফেসে থাকবে, যেখানে সূর্যের আলো এসে পড়তে পারবে। ঊর্ধ্ব কর্টেক্সের পরে এই স্তরটাতে থাকবে হচ্ছে আমার শৈবালগুলো, একদম উপরের স্তরের কাছে। কেন? কারণ শৈবাল হচ্ছে আমার সালোক সংশ্লেষণ করে, শৈবালের সূর্যের আলো প্রয়োজন। সো সে যদি উপরের দিকে থাকে তাহলে সে সূর্যের আলোটাকে ইউজ করতে পারবে। এই স্তরটা হচ্ছে আমার শৈবাল স্তর। শৈবাল স্তরের নিচে এই যে অংশটা, এই অংশটাকে বলে হচ্ছে মেডুলা। এবং মেডুলার মধ্যে কি আছে? শুধুমাত্র ছত্রাকের হাইফা রয়েছে, এবং হাইফাগুলো ফাঁকা ভাবে থাকছে, তাদের মাঝখানে প্রচুর বাতাস আটকা পড়ে থাকতে পারে এই জায়গাটাতে। মেডুলার একদম নিচে থাকবে হচ্ছে নিম্ন কর্টেক্স, এবং নিম্ন কর্টেক্সের থেকে নিচের স্তরটা থেকে একদম লাস্টের কোষের সারিটা থেকে আমরা মূলের মতো কিছু অংশ দেখতে পাবো। এই অংশগুলোকে বলে হচ্ছে রাইজাইন। মনে করো একটা কোষ থেকে এরকম একটা রাইজাইন বের হচ্ছে। রাইজাইনের কাজটা কি? রাইজাইন হচ্ছে এখানে মূলের মতো সাপোর্ট দিচ্ছে। মূল যেরকম আঁকড়ে ধরে রাখে, লাইকেনটাকেও রাইজাইন আঁকড়ে ধরে রাখবে। এখন লাইকেনটা কোথায় থাকবে? লাইকেন থাকতে পারে পাথরের গায়ে, থাকতে পারে কোনো একটা দেয়ালের মধ্যে, থাকতে পারে গাছের মধ্যে, বিভিন্ন জায়গায় লাইকেন কিন্তু থাকতে পারছে। এবং লাইকেনকে ধরে রাখার কাজ কি করবে? এই রাইজাইন গুলা সেই কাজটা করবে। এবং একই সাথে শুধু সাপোর্ট দেওয়াই না, খনিজ লবণ পরিশোষণ, পানি পরিশোষণ, এই কাজগুলো রাইজাইনের মাধ্যমে সে করতে পারবে। তার মানে এখান থেকে আমার পানি, খনিজ লবণ ঢুকলো, ঢুকে পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে ইউজ করে এই শৈবালটা নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এখন আসি যে এখানে মিথজীবিতার আসলে কি ঘটনাটা ঘটে, কেন এটাকে আমরা মিথজীবিতার উদাহরণ বলছি। দেখো, এইখানে যে শৈবালটা, সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সে স্বভোজী। কিন্তু আমাদের ছত্রাক কিন্তু স্বভোজী না, সে হচ্ছে পরভোজী। এক্ষেত্রে শৈবালকে সে আশ্রয় দিচ্ছে। কেন? শৈবাল নিজে খাবার তৈরি করে এবং শৈবালের দেহের ভেতরে সে হস্টোরিয়া ঢুকিয়ে দেয়। হস্টোরিয়া ঢুকানোর পর সে শৈবালের প্রস্তুত করা খাবারটা কিছু পরিমাণে নিজে শোষণ করে নিয়ে নেয়। শৈবালটাকে সে মেরে ফেলে না, শৈবালটাকে সে বাঁচিয়ে রাখছে নিজের উপকারের জন্য, নিজের প্রয়োজনে। কারণ যেহেতু সে নিজে খাবার তৈরি করতে পারছে না। এখন শৈবাল কিভাবে উপকৃত হচ্ছে? এক হচ্ছে শৈবাল আশ্রয় পাচ্ছে, শৈবালটা পানির মধ্যে ভেসে যাচ্ছে না, এরকম ঘটনা ঘটছে না। এবং একই সাথে শৈবালটা করছে কি, এই ছত্রাকের বডিতে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলাকে ইজিলি ইউজ করে ফেলতে পারছে। আবার শৈবাল তার নিজের কষ্ট করে কোনো পানি খুঁজতে হচ্ছে না, কারণ ছত্রাক তার নিজস্ব রাইজাইন দিয়ে, নিজস্ব হাইফার মাধ্যমে পানি শোষণ করে নিয়ে আসছে, খনিজ লবণ শোষণ করে নিয়ে আসছে। সেই জিনিসটা শৈবাল ইউজ করছে। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখবে এই লাইকেনের মধ্যে কিন্তু ছত্রাক আসলে বেশি বেনিফিটেড, ছত্রাক বেশি পরিমাণে সুবিধা নিচ্ছে শৈবালের থেকে। খাবারই তৈরি করছে, সে নিজে তৈরি করে রাখতে পারছে না, ছত্রাক সেটাকে কিন্তু শোষণ করে নিয়ে নিচ্ছে। যদি কোনো কারণে ছত্রাক বেশি পরিমাণে খাবার শোষণ করে ফেলে তাহলে কিন্তু এই শৈবালগুলো তখন মারা যাবে, লাইকেনটা কিন্তু আর বাঁচতে পারবে না। এখন এই যে লাইকেনটা, এই লাইকেনের চেহারাটা আসলে কিরকম? লাইকেন জিনিসটা দেখতে অনেকটা চ্যাপ্টা ধরনের হতে পারে, এই সারফেসের মধ্যে এরকম চ্যাপ্টা একটা স্টিকারের মতো লেগে থাকতে পারে। এইগুলো গাছের গুঁড়িতে দেখা যায়, দেয়ালে দেখা যায়। আবার বড় লেটুস পাতার মতো হতে পারে, লেটুস পাতা যেরকম বড় একটা ছড়ানো পাতা, সেরকম পাতার মতো হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে গাছের শাখা থেকে এরকম শাখা প্রশাখা যুক্ত লাইকেন ঝুলে আছে, তখন এই ধরনের শেপেরও লাইকেন হতে পারে। যখন আমাদের এরকম চ্যাপ্টা ধরনের লাইকেন, তখন সেটাকে আমরা বলি ক্রাস্টোস। যখন পাতার মতো দেখতে তখন সেটাকে বলি ফোলিওস, এবং যখন এরকম দেখতে তখন সেটাকে বলি হচ্ছে আমরা ফ্রুটিকোজ। তো তিন ধরনের লাইকেন হতে পারে। আর এই যে অংশটা দেখালাম, অন্তর গঠনটা দেখালাম, এই গঠনটা ছিল হচ্ছে ফোলিওস ধরনের লাইকেনের। ফোলিওস ধরনের লাইকেনের গঠনের মধ্যে শৈবালটা ঊর্ধ্ব কর্টেক্সের ঠিক নিচে অবস্থান করে। এবং এই লাইকেন আসলে কেন দরকার?
লাইকেন জিনিসটা যখনই মনে করো কোনো একটা পাথুরে জায়গায় থাকে তখন সে এইখানে বিভিন্ন হিউমাসকে ধরে রাখতে পারে এবং পরবর্তীতে সেই জায়গায় নতুন করে মাটি তৈরি হয়ে যেতে পারে এবং ওই জায়গাটাতে নতুন করে উদ্ভিদ জন্মাতে পারে। তার মানে যে কোনো একটা মরুভূমি এরিয়াতে বা পাথুরে এরিয়াতে লাইকেন থাকলে পরবর্তীতে সেখানে মাটি তৈরি হতে পারে এবং সেইখানে নতুন করে উদ্ভিদ জন্মাতে পারে, সেখানে বনায়ন করা সম্ভব হতে পারে। এবং লাইকেন কিন্তু বিভিন্ন হরিণ খেয়ে থাকে, যেমন হচ্ছে রেইনডিয়ার মস নামে পরিচিত এক ধরনের লাইকেন আছে যেটা হচ্ছে বলগা হরিণ খেয়ে থাকে। এই লাইকেনের যে কালারটা অনেক সময় হলুদ হতে পারে, কমলা ধরনের হতে পারে, সাদাটে ধরনের হতে পারে, অফ হোয়াইট ধরনের হতে পারে। এই লাইকেন গুলোকে বলা হয় হচ্ছে পরিবেশ দূষণের ইন্ডিকেটর। কারণ হচ্ছে যে সকল এরিয়াতে পরিবেশ দূষণ বেশি সেই সকল এরিয়াতে লাইকেনের পরিমাণ অনেক কম থাকে, লাইকেন আস্তে আস্তে থাকে না এবং লাইকেনের কালারটা নষ্ট হয়ে যেতে থাকে। তার সাধারণ যে কালার থাকার কথা ছত্রাক অনুযায়ী, ছত্রাকটা কি ধরনের ছত্রাক সেই অনুযায়ী লাইকেনের কালারটা আসলে ডিপেন্ড করে। তো সেই কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো যেই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে লাইকেন আছে বুঝতে হবে সেই জায়গাটায় বায়ু দূষণের পরিমাণ অনেক কম, আর যেই জায়গায় লাইকেনের পরিমাণ খুবই কম নাই বুঝতে হবে সেই জায়গার যে বাতাস সেই বাতাসের মধ্যে ক্ষতিকারক জিনিস বেশি আছে, দূষিত বায়ু সেখানে বেশি পরিমাণে আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের শৈবাল এবং ছত্রাক নিয়ে পুরো আলোচনা। এবং লাইকেন থেকে প্রশ্ন আসে হচ্ছে তার অন্তর্গঠন এবং আরেকটা প্রশ্ন আসতে পারে লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। পরিবেশীয় গুরুত্বটা আসলে আমরা কি বলতে পারি যে কোনো মরু অঞ্চলে পরবর্তীতে মাটি তৈরি হতে সাহায্য করে বা পাথুরে অঞ্চলে মাটি তৈরি হতে সাহায্য করে। তারপরে বায়ু দূষণের নির্দেশক হিসেবে, পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে কাজ করতে পারে। তারপর অনেক সময় হচ্ছে বিভিন্ন পশু পাখি এটাকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে। তাছাড়া এই রাইজাইনের কারণে কিন্তু এখানে পানি ধরে রাখার ক্ষমতাটাও বেড়ে যায়। তো এটা ছিল হচ্ছে আজকে শৈবাল এবং ছত্রাক নিয়ে পুরো ক্লাসটা। তো তোমরা যারা দেখছিলে, তোমাদের যাদের প্রশ্ন ছিল, আশা করি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, একজন বলেছে হচ্ছে ব্যাসিডিওস্পোর কোন অবস্থায় ঝরে পড়ে। ব্যাসিডিওস্পোর হচ্ছে যখন সে ম্যাচিউর হবে তখন ব্যাসিডিওস্পোরের স্টেরিক মাথা যে অংশটা আছে সেই অংশটা থেকে স্পোরটা ঝরে পড়বে, খুলে এসে পড়বে ব্যাসিডিয়াম থেকে। আচ্ছা, এরপর একজন বলছে রাইজাইন কি। রাইজাইন হচ্ছে এই নিচের অংশটা, মূলের মতো অংশ লাইকেনের, যেটা দিয়ে সে যে কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারে। আচ্ছা, তো আশা করি তোমাদের এই শৈবাল এবং ছত্রাক থেকে আর কোনো প্রশ্ন নেই এবং পরবর্তী ক্লাসে কি টপিক নিয়ে আলোচনা করা হবে সেই জিনিসটা তোমাদের জানিয়ে দেওয়া হবে রুটিনের মাধ্যমে। আশা করি তোমরা নেক্সট ক্লাসেও থাকবে, ততদিন তোমরা আশা করি সুস্থ থাকবে এবং নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবে।